আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের মূলত 4 নং অর্থাৎ আহসান মঞ্জিল নিয়ে আলোচনা করবো। তোমাদেরকে বলতেছে, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে ধারাবাহিক ভিডিওগুলো পেতেছো, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতেছো, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে, আহসান মঞ্জিল ছিল বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বাংলা নবাবদের রাজপ্রাসাদ। মুঘল আমলে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ এই প্রাসাদটি কি করেন, নির্মাণ করেন। তাহলে 18 শতকে তার পুত্র শেখ মতিউল্লাহ প্রাসাদটিকে বাণিজ্যিক কেন্দ্র হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন এবং 1830 সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে এটি ক্রয় করে আবার প্রাসাদে কি করেন, পরিণত করেন। তাহলে এই প্রাসাদকেই কেন্দ্র করে খাজা আব্দুল গনি একটি প্রধান ভবন নির্মাণ করেন এবং তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে ভবনটির নামকরণ করা হয় কি, আহসান মঞ্জিল। এই যে দেখো, এই প্রাসাদটিকে বলা হয় কি, আহসান মঞ্জিল। এইবার আমরা নিচের দিকে যদি আসি, কি বলতেছে যে 1888 সালে ঘূর্ণিঝড় এবং 1897 সালে ভূমিকম্পে ভবনটি কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামতও করা হয় এবং 1985 সালে বাংলাদেশ সরকার প্রাসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার পর এই প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হয়। তাহলে এই প্রাসাদে রয়েছে লম্বা বারান্দা, তারপর হচ্ছে জলসা ঘর, দরবার হল এবং কি রংমহল। বর্তমানে এটি জাদুঘর হিসেবে মূলত কি হচ্ছে, ব্যবহৃত হচ্ছে। আহসান মঞ্জিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য কি নিদর্শন। এইবার আমাদেরকে কথা কি বলতেছে যে এসো বলি, কি বলবো, যে প্রাচীন স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থ ব্যয় হয়, তারপর সেগুলো সংরক্ষণ করা উচিত কি না। তার মানে কি, এই স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য যেহেতু প্রচুর অর্থ ব্যয় হয়, তারপরে সেগুলোকে সংরক্ষণ করা উচিত কিনা এই নিয়ে শ্রেণীতে একটি বিতর্ক আয়োজন করা হবে। তাহলে বিতর্কে দুইটি দল, একটা হচ্ছে পক্ষে আর একটা কি থাকবে, বিপক্ষে বলবে। তাহলে দলের পক্ষে যুক্তি কি করতে হবে, উপস্থাপন করতে হবে। তো চলো আমরা শ্রেণীতে দুইটা দলে বিভক্ত হয়ে একজন আমরা পক্ষে কথা বলবো আর একজন কি বিপক্ষে কথা বলে একটা বিতর্ক সৃষ্টি করবো। ওকে, তাহলে যে দেখো, যে শ্রেণীকক্ষের সহায়তায় বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করবে এবং বিতর্কে দুইটি দল থাকবে। এই ক্ষেত্রে পক্ষে বিপক্ষে যুক্তি ও বক্তব্য উপস্থাপন করবে। নিচে ক দল ও খ দলে বিভক্ত করে পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো। তাহলে নমুনা বক্তব্য কেমন হতে পারে, যে মনে করো ক দল রয়েছে হচ্ছে পক্ষে, যে মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার প্রতিপক্ষ বন্ধুরা, সঙ্গত কারণে আমি আলোচ্য বিষয়ের পক্ষে আমার যুক্তি কি করতেছি, উপস্থাপন করছি। আমরা জানি যে ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন আমাদের অতীত সভ্যতা ও সাংস্কৃতিক পরিচয় বহন করে। এসব স্থাপনা আমাদের ঐতিহ্য এবং এইসব ঐতিহ্য আমাদের গৌরব বোধ করি। যদিও স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থ ব্যয় হয়, তারপরেও সেগুলো রক্ষণাবেক্ষণ করা উচিত। অন্যথায় আমরা আমাদের অতীত গৌরব হারিয়ে ফেলব। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধশালী অতীত সভ্যতা ও সংস্কৃতি জানার জন্য এইসব স্থাপনা সংস্কার ও সংরক্ষণের কোনো বিকল্প নেই। কাজেই আমার বিজ্ঞ প্রতিপক্ষকে বলবো যে অর্থ ব্যয়ের মতো একটি নগণ্য বিষয় বিবেচনা না করে আমরা আমাদের সমৃদ্ধ অতীত সভ্যতা ও সংস্কৃতিকে জানার জন্য স্থাপনাগুলো সংরক্ষণ করব এবং সবাইকে কি ধন্যবাদ। এইবার দেখো বিপক্ষে দল কি বলতেছে, খ দল, যে বিপক্ষে বক্তব্য, যে সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার প্রতিপক্ষের বন্ধুরা, সঙ্গত কারণে আজকের বিতর্ক অনুষ্ঠানে আমি অর্থ ব্যয়ের কারণে প্রাচীন স্থাপনা সংরক্ষণের বিপক্ষে অবস্থান নিচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে অর্থ হচ্ছে উন্নয়নের হাতিয়ার। অর্থই সমাজ ও দেশের চালিকা শক্তি। কাজে প্রচুর অর্থ ব্যয় করে অতীত স্থাপনা সংরক্ষণের কোনো মানেই হয় না, বরং এই অর্থ দিয়েই আমরা আমাদের বর্তমান ও ভবিষ্যতে উন্নয়ন ঘটাতে পারি। কাজে আমি বলবো যে প্রাচীন স্থাপনাগুলো সংরক্ষণের জন্য প্রচুর অর্থ ব্যয় করার চেয়ে বরং বর্তমান ও ভবিষ্যৎকে ঢেলে সাজানোই হবে অধিক যুক্তিযুক্ত। সবাইকে ধন্যবাদ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই প্রাচীন যে স্থাপনাগুলো আছে এগুলো রক্ষণাবেক্ষণে প্রচুর পরিমাণ অর্থ ব্যয়ের পক্ষে বিপক্ষে কেমন বক্তব্য হতে পারে।
এবার খতে কি বলতেছে দেখো তো, যে এই অধ্যায়ে 4টি ভিন্ন ভিন্ন সময়ের ঐতিহাসিক স্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি সময়ের পাশে সেই সময়ের উল্লেখযোগ্য ঘটনাগুলি লেখো এবং ঘটনাটি দুজন মিলে করো। অর্থাৎ এই যে সময় কি দেওয়া আছে, খ্রিস্টপূর্ব 3য় শতকে কি ঘটেছে, 800 খ্রিস্টাব্দে কি ঘটেছে, 1300 শতকে কি ঘটেছে, 19 শতকে কি ঘটেছে, এই ঘটনাগুলো আমাকে এখানে তালিকাবদ্ধ করতে বলতেছে। চলো আমরা এই কাজটা করি এখন। তাহলে দেখো যে খ্রিস্টপূর্ব 3য় শতকে প্রাচীন স্থাপনা যেমন মহাস্থানগড় এই সময় মূলত নির্মিত হয়েছিল। তারপরে 800 খ্রিস্টাব্দ প্রাচীন স্থাপনা ময়নামতি এই সময়ের ঐতিহাসিক নিদর্শন। 8ম শতকে রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী মূলত এই জায়গার সঙ্গে কি জড়িত। 1300 শতকে যে সোনারগাঁও ও লালবাগ কেল্লা 1300 শতকের ইতিহাসের একটা নিদর্শন। তারপরে 19 শতকে কি হয়, যে 1830 সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে আহসান মঞ্জিল কি করেন, ক্রয় করে নেন। তাহলে এই ঘটনাগুলো মূলত ঘটে। এবার গতে কি বলতেছে, যে এই অধ্যায়ে যে 4টি সময় নিয়ে আলোচনা করা হয়েছে তার ঘটনাপঞ্জি তৈরি করো এবং প্রতিটি সময়ের উল্লেখযোগ্য স্থান ও নিদর্শনগুলো ছবি দাও। তো চলো আমরা এই কাজটা কিভাবে করতে পারি একটু দেখি। দেখো ঘটনাপঞ্জি হচ্ছে 1, যে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 1500 শতক বছরের বেশি সময়কালে বাংলা ইতিহাসে সাক্ষ্য বহন করে মূলত হচ্ছে মহাস্থানগড়। এই দেখো এখানে মহাস্থানগড় তোমার চিত্রটা দিতে হবে। তারপর নরসিংদী জেলার বুয়ারি বটেশ্বরী নামক 2টি গ্রামে খ্রিস্টপূর্ব 450 অব্দের মৌর্য আমলের পূর্বে মূলত কি পাওয়া যায়, নিদর্শনগুলো পাওয়া যায়। তারপরে ঘটনাপঞ্জি আমার হচ্ছে 2, যে 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয় ঐতিহাসিক স্থাপনা যেমন হচ্ছে কি পাহাড়পুর। এই দেখো তার চিত্রটা হচ্ছে পাহাড়পুর। তারপরে 8ম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গায় ইতিহাসের সঙ্গে ঐতিহাসিক ময়নামতি স্থাপনার কি জড়িত। এই দেখো আমরা নিচে দেখবো যে ময়নামতি স্থাপনা, যেটা ময়নামতি। এবার ঘটনাপঞ্জি হচ্ছে 3 কি, যে সোনারগাঁও ও লালবাগ কেল্লা 17 শতকের নিদর্শন। তাহলে 1610 সালে সোনারগাঁও এর পরিবর্তে ঢাকার রাজধানী স্থানান্তর করা হয়। তাহলে 19 শতকের হিন্দু বণিকদের সুলতান বাণিজ্যের কেন্দ্র হিসাবে মূলত গড়ে ওঠে পানামা নগর এবং 1975 সালে সোনারগাঁয়ে প্রতিষ্ঠিত হয় লোকশিল্প জাদুঘর। এই যে দেখো এটাই মূলত আমাদের হচ্ছে কি সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। তারপরে কি হয়, যে 1678 সালে ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত হয় মূলত হচ্ছে লালবাগ কেল্লা, বর্তমানে এটি জাদুঘর হিসেবে মূলত কি হয় ব্যবহৃত হচ্ছে। এই যে দেখো লালবাগ কেল্লা। এবার ঘটনাপঞ্জি 4 কি, যে মুঘল আমলে নির্মিত হয় আহসান মঞ্জিল এবং এটি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, বর্তমানে এটি জাদুঘর হিসেবে কি হয় ব্যবহৃত হচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের কি আহসান মঞ্জিল। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা ঘতে কি বলতেছে, যে যাচাই করি। কি যাচাই করব, যে নিচের অংশ পড়ে ঐতিহাসিক স্থান বা নিদর্শনগুলো কি করতে হবে, লিখতে হবে। তো যেমন এই যে দেখো মৌর্য আমলে এই স্থানটি পূর্ণনগর নামে পরিচিত ছিল। কোন আমলটা, নিশ্চয়ই এটা ছিল কি, এই যে মহাস্থানগড়। তার মানে কি, যে মৌর্য আমলে এই স্থানটি পূর্ণনগর নামে পরিচিত ছিল, মহাস্থানগড়। এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি, তার মানে হচ্ছে কি বুয়ারি বটেশ্বর। তারপরে এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথর ফলকের নিদর্শন ও আছে কোথায়, ময়নামতি স্থানে। তারপরে এই যে দুর্গের দক্ষিণে গোপন প্রবেশ পথ এবং একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে কোথায়, আমার এই যে লালবাগ কেল্লায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই শূন্যস্থানটা পূরণ করবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে অধ্যায় 2 ব্রিটিশ শাসন নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।